আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর, প্লাম্বিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। A2I এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর BMAটির যৌথ উদ্যোগে স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। আমিও সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রিভিয়াস ক্লাসে জানতে পেরেছিলাম যে মেইন ওয়াটার সোর্স থেকে সার্ভিস পাইপের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে পানি সংরক্ষিত হয়ে সেটা কিভাবে ওভারহেড ট্যাঙ্কে যাবে এই সম্বন্ধে আমরা জানতে পেরেছিলাম। আজকে আমরা আলোচনা করব ওভারহেড ট্যাঙ্ক থেকে যে পানিটা সংরক্ষিত হবে সে পানিটা সাপ্লাই পাইপের মাধ্যমে কিভাবে প্লাম্বিং ওয়াটার সাপ্লাই সিস্টেমে যাবে। এখানে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। সার্ভিস পাইপ হচ্ছে যে আমাদের যে মেইন ওয়াটার সোর্স আছে সেখান থেকে আমাদের ইমারত বা আবাসিকের যে সীমানা, সে সীমানা পর্যন্ত পানির প্রবাহটাকে আনার যে সিস্টেম বা পাইপগুলি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সার্ভিস পাইপ বা সার্ভিস লাইন। আর সার্ভিস লাইনের পরে যে আমাদের ওয়াটার আন্ডার ওভারহেড ট্যাঙ্কে চলে গেল সেখান থেকে হচ্ছে সাপ্লাই পাইপ। আমরা আজকে এই ওভারহেড ট্যাঙ্ক থেকে পানির যে সাপ্লাই হবে সেই সম্বন্ধে জানবো এবং ওভারহেড ট্যাঙ্কটা ইনস্টলের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব এবং মূলত ওভারহেড ট্যাঙ্ক সম্বন্ধেই আমরা বিস্তারিত জানব। আজকে সেশনে আমরা ওভারহেড ট্যাঙ্ক বলতে আমরা কি বুঝি, ওভারহেড ট্যাঙ্ক সম্বন্ধে জানব, ওভারহেড ট্যাঙ্কের প্রকারভেদ সম্বন্ধে জানব, একটি ওভারহেড ট্যাঙ্ক ইনস্টল করার সময় আমাদের কি কি মেজারমেন্ট, কি কি ক্লিয়ারেন্স, কি কি বিষয়গুলি বিবেচনা করতে হয় সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। একটি ওভারহেড ট্যাঙ্কের বিস্তারিত তথ্যসমূহ জানব এবং একটি ওভারহেড ট্যাঙ্ক স্থাপনের সময় যে সমস্ত টুলস এবং ম্যাটেরিয়ালস আমাদের প্রয়োজন হবে সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানব এবং আমরা স্টেপ বাই স্টেপ একটি ওভারহেড ট্যাঙ্ক ইনস্টল করতে পারব। আমাদের ব্যবহারিক কাজ শুরু করার সময় সর্বপ্রথমেই আমাদের সেফটি রুলসগুলি সম্বন্ধে জানতে হবে। আমাদের এখানে যে হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলসগুলি ব্যবহার করা হবে সে সম্বন্ধে আমাদের টুলসের নির্দেশনা অনুযায়ী নির্দেশিকা অনুযায়ী আমাদের এই টুলসগুলি ব্যবহার করতে হবে এবং আমাদের নিরাপত্তা বজায় রেখে কাজটা করতে হবে। আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সংক্ষেপে পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলো পরিধান করতে হবে যথাযথভাবে। যেমন আমাদের পা সুরক্ষার জন্য সেফটি বোর্ড পরতে হবে এবং আমাদের সমস্ত শরীরকে রক্ষা করার জন্য অ্যাপ্রন পরিধান করে নিতে হবে। আমাদেরকে হাত সুরক্ষা করার জন্য হাত যেন আঘাত থেকে মুক্ত থাকে সেই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে এবং আমাদের যে চোখকে সুরক্ষা করার জন্য আমাদেরকে সেফটি গগলস ব্যবহার করতে হবে। মাথা সুরক্ষার জন্য আমাদেরকে সেফটি হেলমেট ব্যবহার করতে হবে এবং কানের শব্দ দূষণ থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে ইয়ার প্লাগ বা ইয়ার মাফিট ব্যবহার করতে হবে এবং আমাদের যখন এই কাজে ডাস্ট থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং এই কাজের সময় আমাদের উপরে কিছু কাজ করতে হবে। উপরের যে রুফে বা হ্যাঙ্গিং কিছু কাজ আছে সেটা করার জন্য আমাদেরকে এই কাজে অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে এই কাজ শুরু করার জন্য যথাযথভাবে আমরা সেফটি রুলস এবং যথাযথভাবে আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করে আমরা কাজটি শুরু করব। ওভারহেড ট্যাঙ্ক বলতে আমরা কি বুঝি?
ওভারহেড ট্যাঙ্ক বলতে আমরা বুঝি আমাদের যে ইমারত বা আবাসিক গৃহ থাকে সেখানে যে সর্বোচ্চ টপ ফ্লোর আছে ছাদ, সেখানে স্থাপিত যে আধার বা যে একটা সিস্টেম করা হয় যেখানে আমাদের বিশুদ্ধ পানি সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং সেইখান থেকে সংরক্ষিত আধার থেকে বিস্তারিত সাপ্লাই পাইপের মাধ্যমে আমাদের যে পানি সরবরাহ করা হয়, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য যেই এলিমেন্ট বা উপাদান বা রিকোয়ারমেন্টসটা দরকার, সেই রিকোয়ারমেন্টসটাকে আমরা বলি ওভারহেড ট্যাঙ্ক। তাহলে এক কথা আমরা কি বলতে পারি যে ওভারহেড ট্যাঙ্ক হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য যে আধার বা স্টোরেজ প্লেস, সেটাই হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক, যার অবস্থান আমাদের ইমারতের সর্বোচ্চ ছাদে বা সর্বোচ্চ স্তরে স্থাপন করা হয়। ওভারহেড ট্যাঙ্কের সময় কিছু বিষয় বিবেচনা করতে হবে। সেই ওভারহেড ট্যাঙ্ক স্থাপনের বিবেচ্য বিষয়সমূহগুলি আমরা একটু আলোচনা করে নিই, আমরা একটু জেনে নিই। যেমন একটা যখন আমরা ওভারহেড ট্যাঙ্ক স্থাপন করব, তখন অবশ্যই আমাদেরকে একটা ট্যাঙ্কের বেস বা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে, যেটা আমাদের যে প্ল্যাটফর্মটা হবে সেটা যেন একটা সমান সারফেস, সমতল সারফেস তৈরি করে নেওয়া হয়। এই সারফেসে যেন কোনো উঁচু নিচু কাঠ বাঁশ না থাকে, তার জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। এবং এই প্ল্যাটফর্মটা করার সময় আমরা যে ওভারহেড ট্যাঙ্কটা স্থাপন করব, যে সাইজ থাকবে, ট্যাঙ্কের যে সাইজ থাকবে, সেই সাইজ থেকে যেন অবশ্যই চারিদিকে 6 ইঞ্চি, মিনিমাম 6 ইঞ্চি প্রজেকশন মানে বেশি থাকে। মেটালিক এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের ট্যাঙ্ক স্থাপনের সময় ক্ষয়রোধী উপাদান সমূহের মেমব্রেন বা স্তর স্থাপন করা উচিত। ট্যাঙ্কগুলি এমনভাবে সমর্থিত হওয়া উচিত যাতে কোনো সংযুক্ত পাইপের কোনো লোড সংক্রমণ না হয়। ইন্সপেকশন বা পরিদর্শনের সময় মেরামত, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের জন্য ট্যাঙ্কগুলি অবশ্যই অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত। ট্যাঙ্কের অবশ্যই একটি কভার থাকা উচিত যাতে ধুলা, ছাদের পানি, ময়লা পানি বা পোকামাকড় সহজে প্রবেশ করতে না পারে। অতিরিক্ত তাপ এবং ঠান্ডা রোধক হওয়া উচিত। পোর্টেবল ট্যাঙ্কের ক্ষেত্রে পানি সঞ্চিত ট্যাঙ্কগুলো অযোগ্য পানি সরবরাহকারী বা অন্য কোনো পাইপের নিচে সরাসরি রাখা উচিত না। একটি ট্যাঙ্ক স্থাপনের সময় আমাদের এই ধরনের বিষয়গুলি ট্যাঙ্কের প্রোটেকশনের জন্য এবং ট্যাঙ্কের স্থাপনের জন্য এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করা উচিত। এবং আমাদের এই ট্যাঙ্কের বহির্মুখী পরিদর্শন, পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ সক্ষম করতে পর্যাপ্ত হেডরুম এবং পার্শ্ববর্তী অ্যাক্সেস সরবরাহ করতে হবে। এবং স্টোরেজ ট্যাঙ্ক যেখানে অভ্যন্তরের গভীরতা 2 মিটারের অতিক্রম করে, সেখানে স্ট্যান্ডার্ড ডিজাইনের অ্যাক্সেস সিঁড়ি ইনস্টল করা উচিত এবং প্রবেশ সুরক্ষা কোডগুলি অবশ্যই মেনে চলতে হবে। এই সিস্টেমটা সাধারণত আরসিসি ট্যাঙ্ক বা যখন মেইন ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক থাকে, ওভারহেড ট্যাঙ্কগুলো থাকে, যদি এটা স্কেল লার্জ স্কেলের হয়, সেখানে আমাদের এই সিস্টেমটা অবশ্যই বিবেচনা করা উচিত। তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টসগুলির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের এই ট্যাঙ্কের অভ্যন্তরে যে ম্যাটেরিয়ালসটা আছে, সেই সমস্ত বিষয়গুলির দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। ট্যাঙ্কের অভ্যন্তরে সুরক্ষার জন্য কোটিং দেওয়া উচিত এবং ট্যাঙ্কগুলি ক্ষয়রোধক পদার্থের তৈরি হওয়া উচিত। ট্যাঙ্কটা যেন সহজেই ক্ষয় না যায়, এই ধরনের বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং নির্ধারিত বিশেষ ট্যাঙ্কের ক্ষেত্রে ইলেকট্রোলাইসিস প্রতিরোধের জন্য ট্যাঙ্ক পাইপ, হিটিং কয়েল এবং সংশ্লিষ্ট ফিটিংগুলি একই রকম ধাতবের হওয়া উচিত, যা কোল্ড ওয়াটারের চেয়ে হট ওয়াটারের সিস্টেমের বেশি হয়। ট্যাঙ্কে যদি স্টিল ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই এটি সবসময় ভালো গ্যালভানাইজড হওয়া উচিত। এবং প্লাস্টিক ট্যাঙ্কের বেলায় প্লাস্টিক ট্যাঙ্কের
স্বাস্থ্যকর রাখার জন্য, প্লাস্টিক ট্যাঙ্কটিকে স্বাস্থ্যকর রাখার জন্য এটি অবশ্যই ফুড গ্রেড প্লাস্টিকের হওয়া উচিত। ট্যাঙ্ককে শ্রেণীবিভাগ করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখি। যেমন আমাদের এই ট্যাঙ্কটি কি কাজে, ফাংশন অনুযায়ী ট্যাঙ্কটাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, কি কাজে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করে ট্যাঙ্কটি ক্লাসিফিকেশন করা হচ্ছে। যেমন আমরা এই অ্যাকর্ডিং টু ফাংশনের উপর ভিত্তি করে যে ট্যাঙ্কগুলি আমরা প্রকারভেদ করতে পারি সেগুলি আমরা শনাক্ত করে নিই। যেমন ওয়াটার ট্যাঙ্কে ড্রিঙ্কিং ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, আমরা কি দেখতে পাচ্ছি যে পানি পান করার জন্য যে স্টোরেজ ট্যাঙ্ক সেটি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। ফায়ার ওয়াটার ট্যাঙ্ক, ফায়ারের জন্য যে ওয়াটারটা আমাদেরকে রিজার্ভ করতে হবে সেই ট্যাঙ্কটাকে আমরা বলছি ফায়ার ওয়াটার ট্যাঙ্ক। এবং যেটা আমাদের আরও এখন পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাঙ্কটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আরও অ্যান্ড ডিএম ওয়াটার ট্যাঙ্কস। এবং আছে ইটিপি অ্যান্ড এসটিপি ট্যাঙ্কস। এবং রেইন ওয়াটার সংরক্ষণ করার জন্য, বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য যে ট্যাঙ্কটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি রেইন ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। এবং আমাদের মিউনিসিপাল বা ওয়াটার বোর্ড থেকে যে পানিটা সংরক্ষিত আসে ওয়াটার সাপ্লাই থেকে সার্ভিস পাইপের মাধ্যমে এসে যে এখানে পানিটা সংরক্ষিত হয় সেটাকে আমরা বলছি ওয়াটার ট্যাঙ্ক ইউজড মিউনিসিপাল ওয়াটার। এটা এই ধরনের আমরা কাজের উপর ভিত্তি করে এই ট্যাঙ্কগুলিকে এভাবে শনাক্ত করতে পারি। তারপর আছে ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে ট্যাঙ্কগুলিকে আমরা কিভাবে ভাগ করতে পারি, শ্রেণীবিভাগ করতে পারি। সাধারণত ম্যাটেরিয়ালসের যে শ্রেণীবিভাগটা হয় তা মূলত ট্যাঙ্কগুলি, এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কগুলি কি ম্যাটেরিয়ালসের তৈরি, অর্থাৎ কি পদার্থের তৈরি তার উপরে নির্ভর করে এই ট্যাঙ্কগুলির নামকরণ করা হয়। যেমন ফেরোসিমেন্টের তৈরি যে ট্যাঙ্কটি হচ্ছে তার নাম ফেরোসিমেন্ট ওয়াটার ট্যাঙ্ক। বটলড স্টিল ট্যাঙ্ক, যেখানে স্টিল ব্যবহার করা হচ্ছে। এবং পিলো ট্যাঙ্কস বা ফোল্ডিং ট্যাঙ্কস, এবং আরসিসি ট্যাঙ্ক বা সিসি ট্যাঙ্ক, কার্বন ওয়েল্ডেড স্টিল ট্যাঙ্ক, পলিথিনাল ট্যাঙ্ক এবং স্টিল ট্যাঙ্ক, ব্রিক ওয়াটার ট্যাঙ্ক যা ব্রিকের সাহায্যে তৈরি, কার্বন ওয়েল্ডেড স্টিল ট্যাঙ্ক যা কার্বন ওয়েল্ডেড এটা স্টিলের তৈরি ট্যাঙ্ক, এবং ফাইবার গ্লাসের তৈরি স্টোরেজ ট্যাঙ্ক, এটা হচ্ছে ফাইবার গ্লাস স্টোরেজ ট্যাঙ্ক। তাহলে আমরা দেখে নিলাম কি আমরা ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে যে ট্যাঙ্কগুলি হচ্ছে সেই ধরনের ট্যাঙ্কগুলি আমরা দেখে নিলাম। এরপর আছে ট্যাঙ্কগুলির যে শেপ, আকৃতির উপর নির্ভর করে আমরা ট্যাঙ্ককে বিভক্ত করতে পারি। যেমন রেক্টেঙ্গুলার শেপ ট্যাঙ্ক, সার্কুলার শেপ ট্যাঙ্ক, ইনটেজ ট্যাঙ্ক, স্ফেরিক্যাল বটম ট্যাঙ্ক, ডোমড বটম ট্যাঙ্ক, কনিক্যাল বটম ট্যাঙ্ক। একটি ট্যাঙ্কের যে ওভারহেড ট্যাঙ্কের যে মূল পানি সরবরাহ ব্যবস্থাটা সেটা আমাদের যে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার সোর্স থেকে পানিটা সংরক্ষিত এসে এটা ফিল্টারেশন হয় একটা সেন্ট্রাল ওভারহেড ট্যাঙ্কে, এটা স্টোরেজ হয়। যেমন আমাদের ঢাকা শহরে ফকিরাপুর যে পানির ট্যাঙ্কি এটাও একটা ওভারহেড ট্যাঙ্ক। সেখান থেকে যে আমাদের বিভিন্ন এলাকা ওয়াটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কয়েকটা মেথডের মাধ্যমে এই ওয়াটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। এই ওয়াটার ডিস্ট্রিবিউশনটা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে এই মেইন যে এলাকা ভিত্তিক যে আবার ওভারহেড ট্যাঙ্ক আছে, এই ওভারহেড ট্যাঙ্ক থেকে আমাদের যে বিভিন্ন বাসগৃহে চলে পানিটা সরবরাহ হচ্ছে এই একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা মেইন ওয়াটার সোর্স থেকে পানিটা এসে ট্রিটমেন্ট হচ্ছে প্লান্টে ট্রিটমেন্ট হয়ে একটা ওভারহেড ট্যাঙ্কে যাচ্ছে, সেন্ট্রাল ওভারহেড ট্যাঙ্কে, এখান থেকে আবার পানি ডিস্ট্রিবিউশন হয়ে এইভাবে আমাদের নিজেদের আবাসগৃহে চলে আসছে। এখানে যখন একটি ইমারত বা স্ট্রাকচারে চলে আসে তখন মেন ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক থেকে স্টোরেজ পাম্পের মাধ্যমে এখানে যে ওভারহেড ট্যাঙ্ক আছে ওই ওভারহেড ট্যাঙ্ক থেকে বিভিন্ন ফ্লোরে ওয়াটারটা সাপ্লাই হয়ে যায়। এখানে আমরা আবার একটি একদম অভ্যন্তরীণভাবে যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা সেটা দেখে নিচ্ছি। এখানে আইডেন্টিফাই করা হয়েছে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার সিস্টেমটা। এখানে ওয়াটার ট্যাঙ্কটা আমরা মূলত ওয়াটার ট্যাঙ্কটা ওভারহেড ট্যাঙ্ক থেকে কিভাবে পানিটা ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা এক নজর দেখে নিচ্ছি। ওভারহেড ট্যাঙ্ক থেকে এখানে যে ওভারহেড ট্যাঙ্ক, এই ওভারহেড ট্যাঙ্ক থেকে পানিটা বের হয়ে ইনলেটের মাধ্যমে এখানে ওভারহেডের
স্টোরেজ হচ্ছে, এবং আউটলেটের মাধ্যমে এই পানিটা আমাদের বিভিন্ন যে ফিকচার শাওয়ার এবং এখানে পানিটা সরবরাহিত হচ্ছে। এটা আমরা এই ডায়াগ্রামটার মাধ্যমে সেকশনাল একটা ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে ওভারহেড ট্যাঙ্কের যে বিভিন্ন অংশগুলো আছে এটা আমরা একটু শনাক্ত করে নিই। যেমন এখানে যে এই ইনলেট আছে, এই ইনলেটের মাধ্যমে পানিটা এখানে ওভারহেড ট্যাঙ্কের মধ্যে এসে জমা হচ্ছে, এবং এই ইনলেট পাইপটার মধ্যে একটা স্টপ বাল্ব বা একটা বাল্বের ব্যবস্থা করা হয়, এবং এখানে একটা ফিড বাল্বের ব্যবস্থা করা হয়। এবং এখানে যে বটম সাইডে এখানে একটা আউটলেট পাইপ দেখা যাচ্ছে, এটার মাধ্যমে ডিস্ট্রিবিউশন পাইপ, এটার মাধ্যমে পানিটা সাপ্লাই হয়। এবং এখানে যে একটা ওভারফ্লো পাইপ দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে একটা ভ্যান পাইপের ব্যবস্থা রাখা হয়। এইটা একটা এই ট্যাঙ্কের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আমরা একটু বিস্তারিতভাবে একটি ট্যাঙ্কের মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিচ্ছি। যেমন এখানে একটি যে ট্যাঙ্কের যে বিভিন্ন কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসগুলি সম্বন্ধে আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, এবং এই কম্পোনেন্টসগুলো নিয়েই কিন্তু আমাদের একটি ট্যাঙ্ক স্থাপনের যে বিষয়, এই বিষয়টার মধ্যে হচ্ছে এই কম্পোনেন্টসগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং এই কম্পোনেন্টসগুলো যদি আমরা সঠিকভাবে স্থাপন করতে পারি, তাহলে আমরা একটি ভালো সংযোগ বা ভালোভাবে একটি ওভারহেড ট্যাঙ্ক স্থাপন করতে পারবো। তাহলে আমাদের একটি ওভারহেড ট্যাঙ্কের এই বিভিন্ন কম্পোনেন্টসগুলি সম্বন্ধে অবশ্যই ভালোভাবে ধারণা থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি ইনলেট পাইপ। এই যে এখানে এই পাইপটা হচ্ছে ইনলেট পাইপ। ইনলেট পাইপটা কি? ইনলেট পাইপ হচ্ছে ট্যাঙ্কে পানি সরবরাহের জন্য যে পাইপ ব্যবহার করা হয় সেটি ইনলেট পাইপ। তার মানে এই ইনলেট পাইপের মাধ্যমে পানিটা আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে যে পাইপের মাধ্যমে পানিটা আসছে, এই আসার যে পাইপটা সেটা হচ্ছে ইনলেট পাইপ। আমরা আবার বলে নিচ্ছি, ট্যাঙ্কে পানি সরবরাহের জন্য যে পাইপ ব্যবহার করা হয় সেটি ইনলেট পাইপ। এবং আউটলেট পাইপ, আমরা একদম এই ইনলেট পাইপের অবস্থান থাকবে ট্যাঙ্কের উপরের দিকে। ইনলেট পাইপের অবস্থান কোথায় হচ্ছে? ইনলেট পাইপের অবস্থান হচ্ছে ট্যাঙ্কের টপের দিকে, উপরের দিকে। এবং এই যে আউটলেট, এই আউটলেটের অবস্থান হচ্ছে ট্যাঙ্কের ওভারহেড ট্যাঙ্কের নিচের দিকে। এই আউটলেট পাইপটা কি? আউটলেট পাইপ যার মাধ্যমে পানি ব্যবহারের জন্য সাপ্লাই লাইনের মাধ্যমে বিভিন্ন ফিক্সারের যে পানিটা সরবরাহ করা হবে, এই আউটলাইনের মাধ্যমে সেটা সরবরাহে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আউটলাইনটা হচ্ছে যে পাইপের মাধ্যমে পানিটা সাপ্লাই সরবরাহ করা হবে, সেই পাইপটা হচ্ছে আউটলেট, সেই অংশটা হচ্ছে আউটলেট। এবং এখানে আছে ওভারফ্লো পাইপ। ওভারফ্লো পাইপটা হচ্ছে যে ওভারফ্লো পাইপটার মাধ্যমে আমরা কি বুঝছি? ওভারফ্লো শব্দটা বললেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে মানে ওভারফ্লো মানে বেশি বেশি চলে আসবে, বেশি প্রবাহিত হয়ে যাবে, বা ফ্লোডিং যেটা আমরা বলি যে বেশি হয়ে গেছে, সেই সিস্টেমটাই হচ্ছে ওভারফ্লো। এই ওভারফ্লোটাকে মেনটেন করার জন্য ওভারফ্লো পাইপ ব্যবহার করা হয়। ওভারফ্লো পাইপ যার মাধ্যমে বাড়তি পানি ফেলার জন্য ব্যবহৃত একটি পাইপ। যখন ওভারহেড ট্যাঙ্ক ভরে যায় তখন বাড়তি পানি এই পাইপের সাহায্যে পরে ট্যাঙ্কের সমতা রক্ষা করে। এটি ফ্রিবোর্ড অ্যালাউন্সের জন্য রাখা হয়, এবং ট্যাঙ্কে বাতাসের ব্যবধান বজায় রাখার জন্য ফ্রিবোর্ড রাখা প্রয়োজন, যাতে করে ট্যাঙ্ক অতিরিক্ত পানির চাপে না ফেটে যায়, অর্থাৎ ফাটল রোধের জন্য এবং অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের জন্য ওভারফ্লো পাইপ অবশ্যই রাখা উচিত। তাহলে এই ওভারফ্লো পাইপটা কিন্তু আমাদের ওভারহেড ট্যাঙ্কের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস। এবং এই ওভারফ্লো পাইপটা যে ইনলেট পাইপটা হয়, সাধারণত ইনলেট পাইপটার একটু নিচে ওভারফ্লো পাইপটার অবস্থান হয়। এখানে আমরা আরেকটু চিত্রের মাধ্যমে ভালোভাবে দেখে নিই যে ইনলেট পাইপ যেখানে আসছে
তার একটু নিচে কিন্তু ওভারফ্লো পাইপটা যাচ্ছে। পানিটা এই গ্যাপটা রেখে এটা পানির যে চাপ, সেই চাপটা নিয়ন্ত্রণের জন্য ওভারফ্লো পাইপের সিস্টেম রাখা হয়। এবং এখানে যে ওভারফ্লো পাইপটার অবস্থান খেয়াল রাখতে হবে। ওভারফ্লো পাইপের অবস্থান ইনলেট পাইপের নিচে থাকবে। এবং এখানে আমরা একটি দেখতে পাচ্ছি কি ভ্যান্ট। এই ভ্যান্ট কেন রাখা হচ্ছে ওভারহেড ট্যাঙ্কে? ভ্যান্ট রাখা হচ্ছে এই ওভারহেড ট্যাঙ্কের যে এই যে পানি আসতেছে এবং এই ইনলেট দিয়ে পানি আসতেছে এবং আউটলেট দিয়ে পানিটা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, এখানে একটু বায়ুর সৃষ্টি হয় এবং এই বায়ু, এই ওভারহেড ট্যাঙ্কে বায়ু মুক্ত রাখার জন্য, বায়ু মুক্ত করার জন্য এই ব্যান্ড পাইপটা ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলতে পারি যে বায়ু মুক্ত করতে ব্যান্ড পাইপ ট্যাঙ্কের শীর্ষে স্থাপন করা হয়। তাহলে যে পাইপটা বায়ু মুক্ত করার জন্য ওভারহেড ট্যাঙ্কে ব্যবহার করা হয় বা শীর্ষে রাখা হয়, সেইটাই হচ্ছে ভ্যান্ড পাইপ। এই ভ্যান্ড পাইপটা একটা টির মাধ্যমে সংযোগ করা হয় এবং এটা পানির যে পানির মধ্যে এই ভ্যান পাইপটা স্থাপনের সময় আমাদেরকে ভ্যান পাইপটা একটু দেখা যাচ্ছে একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে, একটু বাঁকা করে দেওয়া হয়েছে। এটা কারণ হচ্ছে যে এই ভ্যান পাইপের মাধ্যমে যেন কোনো ময়লা, ধুলাবালি, পোকামাকড় এটা সহজেই এই ট্যাঙ্কে প্রবেশ করে ট্যাঙ্কের পানিকে দূষিত করতে না পারে বা পোকামাকড় প্রবেশে বাধা দেওয়ার জন্য এই ট্যাঙ্কটিকে একটু বাঁকা করে দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের এই ট্যাঙ্কে কিন্তু একটি ড্রেন সিস্টেম থাকে। যখন ট্যাঙ্কটাকে খালি করার প্রয়োজন হয় অথবা ট্যাঙ্ক পরিষ্কার করার প্রয়োজন হয়, তখন আমাদের এই আউটলেটের নিচে একটি ড্রেন লাইন বা ড্রেন পয়েন্ট রাখা হয়, যেটা ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য এবং এই ট্যাঙ্ক পরিষ্কার করার পর ময়লা দূষিত পানি নিষ্কাশনের জন্য। এবং যদি কখনো ট্যাঙ্ক পানি শূন্য করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই ড্রেন পাইপটা যে আছে, এই ড্রেন পাইপটার মাধ্যমেই এই কাজটা করা যায়। এবং এই ড্রেন পাইপটা প্লাগ বা একটা বাল্বের সাহায্যে এটা আটকানোর ব্যবস্থা থাকে। যখন প্রয়োজন তখন ওই বাল্বটা খুলে দিলে অথবা প্লাগ দিয়ে বা বন প্লাগ দিয়ে বা এই ধরনের ফিটিংসগুলি ব্যবহার করে এটা আটকানো থাকে। যখন প্রয়োজন তখন খুলে দিলেই এইটা পানিটা নিষ্কাশিত হয়ে যায়। এইটা একটু লক্ষ্য রাখতে হবে যে ড্রেন পাইপটা কিন্তু সবসময় আমাদের প্লাগ বা ক্যাপ, বন প্লাগ অথবা একটা বাল্ব দিয়ে আটকানো থাকে। প্রয়োজনের সময় সেই ক্যাপটা যদি আমরা খুলে দিই বা সেই বাল্বটা যদি আমরা খুলে দিই, তাহলে ওইটা ড্রেনটা ভিতরে যে ময়লা পানিটা আছে সেটা নিষ্কাশিত হয়ে যাবে, এটা প্রয়োজনের সময়। এবং এই যে এইখানে যে ওভারহেড ট্যাঙ্কটা আছে, এখানে একটা ইন্সপেকশন পার্ট থাকে। যেমন বললাম যে এই ট্যাঙ্কটা যে আমাদের পরিষ্কার করার প্রয়োজন হয় বা কখনো কোনো মেনটেন্যান্সের প্রয়োজন হলে বিভিন্ন জয়েন্টগুলির ভিতরে থাকে, এগুলি যখন কখনো মেনটেন্যান্সের প্রয়োজন হয় তখন এখানে কাউকে প্রবেশ করে এটা ঠিকঠাক করতে হয় বা পরিষ্কার করার জন্য কাউকে প্রবেশ করতে হয়। একজন মানুষ যেন সহজে এই ট্যাঙ্কের ভিতরে যেতে পারে তার জন্য একটা মেন হোল বা একটা সিস্টেম রাখা হয়, যেটাকে আমরা বলি একটা হোল, মেন হোল, সেইটার মাধ্যমে রাখা হয়। এবং এখানে কিন্তু এটা অবশ্যই একটা ঢাকনা যুক্ত বা কাভার সিস্টেম থাকে, যেটার মাধ্যমে এটাকে ঢেকে রাখা হয় এবং এটা বাইরের পোকামাকড়, ধুলাবালি থেকে রক্ষা করার জন্য এই কাভারটা সবসময় স্থাপন করা হয়। এবং এই রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কারের জন্য ট্যাঙ্কের শীর্ষে একটি যে খোলা এবং প্রবেশের মুখ একজন মানুষ প্রবেশ করতে পারে সেই অনুযায়ী হবে। এবং ঢাকনা থাকবে অবশ্যই, যেটা বললাম যে ভিতরে পানিকে যেন দূষিত বা ময়লা, ধুলাবালি বা পোকামাকড় যেতে না পারে। তাহলে আমরা এই ট্যাঙ্কের এই যে পার্টসগুলি আমাদেরকে ঠিকভাবে মেনটেন করা এবং কানেকশন করা যাবে। এবং ড্রপ কভার সাম, এটি ড্রেনের জন্য একটি
এটা এটি ড্রেনের জন্য এই যে সেডিমেন্ট, এই সেডিমেন্টের এখানে এই জিনিসটা থাকে, এটি ড্রেনের জন্য ট্যাঙ্কের গোড়ায় অবস্থিত। এবং এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু এখন আধুনিক ব্যবস্থাপনায় ট্যাঙ্কের এই অংশে আরো অনেক কিছু যুক্ত করা হয়, যেমন ট্যাঙ্কের একটা ফিল্টারেশন যুক্ত করা যেতে পারে, এবং এই ট্যাঙ্কের কিন্তু একটা অটো অটো কন্ট্রোলিং সিস্টেম ইনক্লুড করা যেতে পারে। এবং এই যে ইনলেট আছে, এই ইনলেটের এবং আউটলেটের এখানে কিন্তু একটা ফ্লুটিং একটা বাল্ব, ইনলেটের এখানে একটা ফ্লুটিং বাল্ব কানেক্ট করা যেতে পারে, যা মানে পানিটা যখন কমে যাবে তখন এই ফ্লুটিং যে বাল্বটা আছে সেটা নিচের দিকে থাকে, এবং যখন পানিটা ইনলেটের মাধ্যমে পানিটা আসতে থাকে, যখন ট্যাঙ্কটা ভরতে থাকে তখন এটা এই ফ্লুটিংটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, এবং একটা এখানে একটা শাট আপ বাল্ব থাকে যার মাধ্যমে এটা অটো এই বন্ধ হয়ে যায়। তো এই ধরনের আরো টেকনোলজি, মডার্ন টেকনোলজির মাধ্যমে এখানে আরো কিছু ব্যবহার উপযোগী এবং ফ্রেন্ডলি করার জন্য আরো কিছু রিকোয়ারমেন্টস অ্যাড করা যেতে পারে। আমরা এই একটি ওভারহেড ট্যাঙ্কের ডিটেলস অংশগুলি দেখে নিই, আবার একটু দেখে নিই যে এখানে গেট বাল্ব ইউজ করা হয়েছে, এখানে যে কানেকশনে একটা ইউনিয়ন এবং যে নিপল, এই একটা নিপল কানেকশন হয় এবং ইউনিয়নের মাধ্যমে হয় স্টপ পপ, এবং এই যে বল কক বাল্ব, ইয়ার ভ্যান পাইপ, এবং এটা যে ভ্যান পাইপ এবং যে ড্রেন পাইপ, এই অংশগুলি আমাদের একটা ওভারহেড ট্যাঙ্কে সংশ্লিষ্ট থাকে। আমাদের বহুল ব্যবহৃত হয় প্লাস্টিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক এবং আরসিসি বা সিসি ওয়াটার ট্যাঙ্ক। এখন আমরা একটু জেনে নিই এই দুটির মধ্যে পার্থক্য এবং সাদৃশ্যটা কি। প্লাস্টিক ট্যাঙ্ক, সাধারণভাবে প্লাস্টিক ট্যাঙ্ক হালকা হালকা ওজনের হয়, লিক প্রুফ, রাস্ট প্রুফ, টেকসই, স্বল্প খরচ এবং সাশ্রয়ী, স্বল্প রক্ষণাবেক্ষণ এর জন্য বর্তমানে বহুল ব্যবহৃত। এটি এটির তুলনায় আরসিসি ট্যাঙ্ক প্রাচীনতম ট্যাঙ্ক, এগুলি দৃঢ়, টেকসই এবং বিভিন্ন আকারে তৈরি করা হয় এবং এর নির্মাণ খরচ বেশি। এই প্লাস্টিক ট্যাঙ্কগুলি বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে, বৃত্তাকার, আয়তাকার, এই ধরনের বিভিন্ন হতে পারে, কিন্তু আরসিসি ট্যাঙ্কগুলি সাধারণত বর্গাকৃতি বা আয়তাকৃতি হয়ে থাকে। এটি প্লাস্টিক ট্যাঙ্ক পানি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং এটি সহজে বহনযোগ্য, স্থানান্তরিত করা যায়, স্বাস্থ্যকর, এবং এটি একটি ট্যাঙ্কের সাথে আরেকটি ট্যাঙ্ক সহজেই কানেক্ট করা যায় এবং এর ক্যাপাসিটি সহজে বৃদ্ধি করা যায়। কিন্তু আরসিসি ট্যাঙ্কের সময় এটি স্থায়ী, প্লাস্টিকের তুলনায় এটা স্থায়ীভাবে স্থাপন করা হয় এবং এটি প্লাস্টিকের তুলনায় সহজে পরিষ্কার করা যায়, এবং এটি প্লাস্টিকের তুলনায় প্লাস্টিক ট্যাঙ্কে পানি একটু গরম হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু প্লাস্টিকের তুলনায় এই আরসিসি ট্যাঙ্কের পানি ঠান্ডা থাকে। এবং এই প্লাস্টিক ট্যাঙ্কের যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আছে, এটা এফেক্ট করে যদি ভালো ম্যাটেরিয়ালসের না হয়, কিন্তু যে আরসিসি ট্যাঙ্ক এই ক্ষেত্রে এটা আল্ট্রাভায়োলেট রশ্মিটা তেমন একটা এফেক্ট করে না। এই আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য এই প্লাস্টিক ট্যাঙ্কগুলি ভঙ্গুর হতে পারে, কিন্তু আরসিসি ট্যাঙ্কগুলি এটা ওই আল্ট্রাভায়োলেটের জন্য ভঙ্গুর হয় না, এটার কস্টিংটা কম হয়, আরসিসিটার স্থাপন খরচটা বেশি হয়, এটা রাস্ট প্রুফ নয়, এটাতে ফাটল দেখা দিতে পারে এবং এটা পানিকে অনেক সময় শক্ত বা যে ভারী করে দেওয়া হয়, এবং এটা স্বাদ এবং ব্যবহারকে প্রভাবিত করে। এবং প্লাস্টিকের গন্ধ সৃষ্টি হয়, ওয়াটার ট্যাঙ্কে প্লাস্টিকের গন্ধের সৃষ্টি হয়, এই ধরনের পার্থক্যগুলি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা এখন একটি ট্যাঙ্ক স্থাপনের কিভাবে করতে হবে সেই বিষয়গুলি দেখে নিচ্ছি, একটি প্লাস্টিক ট্যাঙ্ক এবং একটি আরসিসি ট্যাঙ্ক। এখন আমাদের যে মেইন পার্টস, ইনলেট, আউটলেট, ওভারফ্লো, এই ড্রেন পাইপ, এটা প্লাস্টিক পাইপে যেমন এটা আরসিসি পাইপেও আমাদের
যে ইনলেট, আউটলেট, ড্রেন, এই জিনিসগুলো সেম থাকবে। এখন আমরা এই কানেকশনটা দেখে নিচ্ছি। এই ইনস্টলেশন করতে গেলে, স্থাপন করতে গেলে আমাদের যে টুলসগুলি লাগবে সেটা হচ্ছে পাইপ কাটার, পাইপ রেঞ্জ, অ্যাডজাস্টেবল রেঞ্জ, টাই স্টক, পাইপ ভাইস, অয়েল ক্যান, সিলিকন, থ্রেড ট্যাপ, অ্যাঙ্গেল স্টপ কপ, নিপল, গেট ভাল্ব, বল কপ ভাল্ব, ফ্লুট ভাল্ব, কনসিল স্টপ কপ, পাইপ, valve socket, plug, elbow, union, stopcock, T, কাপলিং, শর্ট পিস, নিপল, এই ধরনের ফিটিংসগুলো এবং টুলসগুলো আমাদের প্রয়োজন হবে। এখানে যে কানেকশনগুলি হচ্ছে, আমরা একটু কানেকশনগুলি দেখে নিই। আমাদের এই ইনস্টলেশন করতে গেলে ওভারহেড ট্যাঙ্কের সাথে সাপ্লাই লাইন কানেকশন করতে গেলে ক্রস কানেকশন, ক্রস ব্যবহার হবে, টি ব্যবহার হবে, নিপল ব্যবহার হবে, ইউনিয়ন ব্যবহার হবে, বিভিন্ন ধরনের বাল্বগুলি ব্যবহার করা হবে। আমরা এখানে সেই ফিটিংসগুলো এবং জয়েন্টগুলো দেখে নিলাম। এখানে একটা যখন ওভারহেড ট্যাঙ্ক হয়, এই ওভারহেড ট্যাঙ্কের এখানে প্রেশার, ওয়াটার প্রেশার বিবেচনা করা হয়। এখানে যেমন উপরের দিকে প্রেশারটা কম থাকে, আমরা এখানে বলছি লেস প্রেশার, এবং নিচের দিকে প্রেশারটা বেশি থাকে, এটাকে বলছি আমরা হাই প্রেশার। সাধারণত ওয়াটার ট্যাঙ্কের যে 3/4 অথবা 1 ইঞ্চি ডায়ামিটারের পাইপগুলি বেশি ব্যবহার করা হয়, এবং এটার যে ব্রাঞ্চ পাইপগুলো আছে 3/4 ইঞ্চি ডায়ামিটারের ব্যবহার করা হয়, এবং ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টসে এটা 1/2 ইঞ্চি ব্যবহার করা হয়। এবং এই পাইপগুলো নির্ভর করে এটার প্রেশারের উপরে। যেমন আমরা সাধারণভাবে বলতে পারি যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আমাদের পাইপের যে ইঞ্চি, 1/2 ইঞ্চি ডায়া পাইপ ব্যবহার করা হয়। সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত আমাদের 3/4 ইঞ্চ পাইপ ডায়া ব্যবহার করা হয়। ফোর্থ ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত আমরা 1 ইঞ্চি পাইপ ডায়া ব্যবহার করি, এবং সিক্সথ ফ্লোর থেকে 7 ইঞ্চি থেকে আমরা 1.5 ইঞ্চি পাইপ ডায়া ব্যবহার করি। এবং আমাদের যখন টপ ফ্লোর হয় সেক্ষেত্রে আমরা একটা শুধুমাত্র ওই ওয়াটার ট্যাঙ্ক থেকে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে শুধু ওই ফ্লোরের জন্য আলাদাও একটা লাইন, সাপ্লাই লাইন দিতে পারি। তো আমাদের এই ওভারহেড ট্যাঙ্ক যখন, ওভারহেড ট্যাঙ্ক থেকে যখন ওয়াটার সাপ্লাই পানি, ওয়াটার সাপ্লাই পাইপটার সাহায্যে পানিটা ডিস্ট্রিবিউশন হয়, তখন আমাদের একটু এই ওয়াটার সাপ্লাই যে প্রেশার আছে সেই প্রেশারটা একটু বিবেচনা করে পাইপগুলো নির্ধারণ করতে হয়। আমাদের এই একটা ওভারহেড ট্যাঙ্ক করার সময় আমাদের অবশ্যই কি করতে হবে, একটি কংক্রিটের ফ্ল্যাট স্মুথ একটা সারফেস তৈরি করে নিতে হবে। ফ্লোর একটা যে সাফিসিয়েন্ট একটা স্থাপন করার জন্য একটা ওয়াটার ট্যাঙ্ক, সেটা এনাফ মানে পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং এটা যেন আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মের এই পাশে এবং এই পাশে চতুর্পাশে যেন মিনিমাম 6 ইঞ্চি জায়গা থাকে, এবং এই প্ল্যাটফর্মের উচ্চতা যেন মিনিমাম 100 মিলিমিটার পর্যন্ত হাইটটা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই যে পানি সরবরাহিত হচ্ছে, এটার যে পাইপগুলো হবে, এই কানেকশনগুলো যেন দৃঢ় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই পানির ট্যাঙ্কের যে আউটলেটগুলো আছে, ইনলেট, আউটলেট, ভ্যান এবং ড্রেনের যে পয়েন্টগুলি হবে, সেই পয়েন্টগুলি আমাদেরকে করার সময় বেশি টাইট দেওয়া যাবে না, যেন প্যাচটা কেটে না যায়, থ্রেডটা নষ্ট না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই ট্যাঙ্কের কাছাকাছি কোনো দাহ্য বা আগুন এই ধরনের কাছাকাছি আমরা স্থাপন করব না, সেদিকে বিবেচনা করতে হবে। এবং আমরা এটা যে কোনো কিছু দিয়ে ছিদ্র বা প্রেশার দিব না, যে নির্দিষ্ট টুলস বা ইকুইপমেন্টস আছে তার মাধ্যমে আমরা নির্দিষ্ট স্থান আছে সেই অনুযায়ী আমরা এটাকে হোল্ড করার চেষ্টা করব। এবং এখানে আমরা কোনো অযথাই কোনো ড্রিল করব না, এবং এটা নির্ধারিত অংশগুলিকে পয়েন্ট নির্দেশিকা অনুযায়ী আমরা ছিদ্র করে নিব। এবং আমরা এইখানে যে কাভার আছে, এটা কাভার করে নেব। আমাদের যে এই ট্যাঙ্কের যে নির্দিষ্ট স্থান আছে, সেই স্থানগুলি আমরা শনাক্ত করে নিব, এবং এইখানে একটা শর্ট পিসের মাধ্যমে আমরা এইটার আউটলেট, ইনলেট এবং ব্যান্ড, আমাদের যে পয়েন্টগুলি কম্পোনেন্টগুলি আছে সেগুলি কানেকশন দেওয়ার জন্য আমরা এই শর্ট পিসটা কানেকশন দিয়ে নেব। এই শর্ট পিসে আমরা এখানে থ্রেড টেপের মাধ্যমে এটাকে প্রস্তুত করে নিচ্ছি যেন কোনো প্রকার লিকেজ সৃষ্টি না হয়। এবং এখানে ওয়াশার এবং একটা যে গ্যাসকেট বা যে একটা রাবার দেখা যাচ্ছে, সেটার মাধ্যমে আমরা সেট করে এই কানেকশনগুলি তৈরি করে নিব। এবং আমরা এই যে শর্ট পিসটা লাগানোর পরে আমরা রেঞ্জের সাহায্যে
একটু টাইট দিয়ে নিতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যে ওভার টাইট দেওয়া যাবে না, পেঁয়াজ যেন কেটে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এই শর্ট পিসটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আরেকটা শর্ট পিস দিয়ে এটা এখানে একটা ইউনিয়ন কানেকশন করে এবং ইউনিয়ন কানেকশন করে এখানে গেট বাল্বটা সংযোগ করতে হবে। এবং এইখানে আমাদের যে গেট বাল্ব সংযোগ করার পরে আমাদের এলবো বা টি যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে পাইপলাইনটাকে টানার জন্য আমাদের ফিটিংসগুলি ঠিক করে নিতে হবে। এবং এই ফিটিংসগুলি সেট করার সময় অবশ্যই আমাদেরকে থ্রেড টেপ ইউজ করতে হবে। এবং আমাদের যে বিভিন্ন পাইপের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী পাইপগুলি প্রস্তুত করে নিতে হবে, থ্রেড করে নিতে হবে এবং টেফলন দিয়ে বা থ্রেড টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এবং আমাদের এই ফিটিংসগুলো কানেকশনের সময় আমাদেরকে এই পাইপ রেঞ্জের সাহায্যে সঠিকভাবে টাইট দিয়ে নিতে হবে। এখানে আমরা একটি এলবো কানেকশন দেখতে পাচ্ছি। এলবো কানেকশনটি এখানে আমাদের যে শর্ট পিসের পরে একটা ইউনিয়ন এবং গেট বাল্ব এবং এখানে একটা এলবো কানেকশন আমরা দেখতে পাচ্ছি। এবং এইভাবে প্রতিটি আউটলেটের জন্য আবার প্রত্যেকটি কম্পোনেন্টসের জন্য আমাদের এই পাইপগুলি এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়নটা আমরা কিভাবে ফিটিংটা সেট করে নিচ্ছি। এই ইউনিয়ন সেট করার সময় আমাদের যে রাবারটা আছে এই রাবারটা যেন ঠিকভাবে যথাস্থানে থাকে সেটা খেয়াল করতে হবে। এবং আমাদের টাইট দেওয়ার ব্যাপারটাও সঠিকভাবে এবং সতর্কতার সাথে করতে হবে। এবং আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের কানেকশনগুলো হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মোটরটা আছে মোটর থেকে যে কানেকশনটা আসছে সেই কানেকশনটা এসে আমাদের যে ওয়াটার ট্যাঙ্ক এই যে মোটর নিচের মোটর থেকে এই এলবোর সাহায্যে ওয়াটার ট্যাঙ্কের কানেকশনটা হবে ইনলেট। এবং আমাদের এই ইনলেট পাইপের মাধ্যমটা এইখান থেকে এসে এই এখানে এলবোর সাহায্যে ব্যান্ড হয়ে এই ইনলেটের মাধ্যমে পানিটা সরবরাহ হচ্ছে। এবং আমাদের অন্যান্য পয়েন্টগুলো আমরা একইভাবে তৈরি করে আমাদের যে ড্রেন পাইপ, আউটলেট, ইনলেট, ওভারফ্লো এই ধরনের কানেকশনগুলি আমরা তৈরি করে নিলাম। এবং সর্বোপরি আমাদের একটি ওভারহেড ট্যাঙ্কের যে বিভিন্ন কানেকশনগুলি আমরা আরেকটু দেখে নিচ্ছি যে এখানে কি হচ্ছে একটি শর্ট পিসের মাধ্যমে এরপরে আমাদের এখানে একটা ইউনিয়ন নিপল সংযোগ হয়েছে। নিপলের পরে একটা ইউনিয়নের একটা পরে একটা গেট বাল্ব এবং এরপর একটা টি হয়ে আমাদের এখানে একটা ভ্যান পাইপ যেটা হয়েছে। এবং এখানে বিভিন্ন কানেকশনগুলি আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। আমরা এখানে একটা এই যে সেম কম্পোনেন্টসগুলি আছে আমরা বলেছি যে ওভারহেড আরসিসি ওভারহেড ট্যাঙ্কও এই ধরনের কম্পোনেন্টসগুলি থাকে। আমরা এখানে একটি আরসিসি ওভারহেড ট্যাঙ্ক দেখে নিচ্ছি। এখানে আমাদের এই যে ওভারহেড ট্যাঙ্ক থেকে এগুলো হচ্ছে আউটলেট পাইপের মাধ্যমে এটা সরবরাহ হচ্ছে। এখানে আমরা আবার একটু ব্যাক দিয়ে দেখে নিচ্ছি যে এখানে আমাদের এখানে বন্ড প্লাগ ইউজ করা হয়েছে। ইচ্ছা করলে এখানে গেট বাল্বও ইউজ করা যায়। এবং এখানে যে আমাদের নিচে যে মোটর কানেকশন আছে এখান থেকে ওয়াটার সাপ্লাই মেইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থেকে এখানে এই পাইপের মাধ্যমে এসে এখানে একটা এলবোর মাধ্যমে ব্যান্ড হয়ে আমাদের যে এইখানে এসে যে ইনলেট পাইপ এখানে কি হচ্ছে একটি এলবো তারপরে একটি ইউনিয়ন এবং আবার একটি এলবোর মাধ্যমে এখানে এসে একটা টি এর সাথে সংযুক্ত হয়েছে। টি হয়ে আমাদের এই পাইপটার মাধ্যমে ইনলেট কানেকশন হয়ে এই ওভারহেড ট্যাঙ্কে এই ইনলেট দিয়ে ওভারহেড ট্যাঙ্কে সাপ্লাই যাচ্ছে। এবং এই সাপ্লাই যাওয়ার পরে এই আউটলেট পাইপগুলোর মাধ্যমে আমাদের পানি সরবরাহ লাইনে চলে যাচ্ছে। এবং এখানে বিভিন্ন ফ্লোরে পানিটা যাচ্ছে। এখানে আমাদের গেট বাল্ব, বল বাল্ব এবং ইউনিয়ন সেট করা হয়েছে। যখন কোনো রিপেয়ারিং এর বা কোনো সমস্যার সৃষ্টি হবে তখন আমরা এই বাল্বগুলি বন্ধ করে সংযোগ বন্ধ করে এবং শুধুমাত্র এই ইউনিয়নের মাধ্যমে যদি এই অংশে কোনো প্রবলেম হয় তাহলে এখানে খুলে এই পার্টটা খুললে এই অংশে কাজ করা যাবে। যদি এদিকে কোনো প্রবলেম থাকে তাহলে এই পার্টটা খুললে এদিকে কাজ করা যাবে। তো আমরা এইভাবে আউটলেটগুলি দেখে নিচ্ছি। এইভাবে একটি আদর্শ একটি আউটলেট কানেকশনগুলি বহুতল ভবনের কানেকশনগুলো আমরা দেখে নিচ্ছি। এবং এখানে আমাদের দেখা যাচ্ছে যে এক একটা ফ্লোরে কিভাবে কানেকশনটা চলে যাচ্ছে। এবং এটি একটি আদর্শ আউটলেট এবং ইনলেট একটা ওভারহেড ট্যাঙ্কের একটা লাইন। এটা অনেক পরিকল্পনা করে পাইপগুলি এলোমেলো পরিকল্পিতভাবে সেট করা হয়েছে। এবং এখানে বিভিন্ন ফ্লোরের পাইপগুলি আউটলেটগুলি যাচ্ছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফ্লোরে আউটলেটগুলি যাচ্ছে। এবং এইটি দেখেন যে খুব পরিকল্পিতভাবে একদম ওয়েল্ডিং করে এই পাইপগুলি যে আছে পাইপগুলি একদম দৃঢ়ভাবে আটকে দেওয়া হয়েছে যেন পাইপগুলিতে কোনো রকমের প্রবলেম বা সমস্যার সৃষ্টি না হয়।
তাহলে আজকে আমাদের আমরা যে ক্লাসটা হলো সেখানে আমাদের শিক্ষণফল কি হলো, আমরা এখানে সাপ্লাই পাইপ কি সে সম্বন্ধে জানতে পারলাম, শিখতে পারলাম, এবং আমাদের সার্ভিস পাইপ সম্বন্ধে জানতে পারলাম, এবং এই ওভারহেড ট্যাঙ্ক কিভাবে কাজ করে, ফ্লুইড ভালভ কিভাবে কাজ করে, এখানে ইনলেট কম্পোনেন্টস, আউটলেট কম্পোনেন্টস, ওভারফ্লো পাইপ, ড্রেন পাইপ, এবং এখানে যে মেন হোল ঢাকনা এবং কেন ব্যবহার করা হয় সেই সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারলাম। এবং আমাদের এই যে ওভারহেড ট্যাঙ্কের যে বিভিন্ন কম্পোনেন্টসগুলো আছে, ইনস্পেকশন পার্ট, ইনলেট, যে ম্যাক্সিমাম ওয়াটার লেভেলটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, ফ্লুটিং ভাল্বটা কি, এখানে ফ্লুট ভাল্বটা কি, ওভারফ্লো পাইপটা কেন ব্যবহার করা হয়, ওভারফ্লো পাইপ ব্যবহার না করলে কী সমস্যার সৃষ্টি হবে, ভ্যান্ট কেন ব্যবহার করা হয়, এবং যে আউটলেটের মাধ্যমে কিভাবে আমাদের পানিটা সরবরাহ হয়, বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম। এবং একটি ট্যাঙ্ক ইনস্টল করতে গেলে আমাদের কী কী ফিটিংস প্রয়োজন হবে, আমরা কী ধরনের জয়েন্ট করি, এবং আমাদের বেশি ব্যবহৃত হয় কী ধরনের শর্ট পিসগুলো এবং ইউনিয়নগুলো, সে এবং আমাদের কী ধরনের টুলস ব্যবহার করতে হবে, এবং আমাদের যে প্লাস্টিক ট্যাঙ্ক এবং আরসিসি ট্যাঙ্ক সম্বন্ধে আমরা বিস্তৃত জানতে পারলাম, সুবিধা অসুবিধা, এবং এই দুটি ট্যাঙ্কের স্থাপন কৌশল আমরা জানতে পারলাম। এবং এই কাজটা করার জন্য আমরা যে পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করে সুষ্ঠুভাবে কীভাবে কাজটি করতে হয় সে সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত হলাম এবং আমাদের এই জানতে পারলাম। এ পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্স করতে পারেন, তাহলে আমরা এইখান থেকে যে মেইন প্রশ্ন কি কি হতে পারে পরীক্ষা বা কোনো লেভেল পরীক্ষা, যে ইনলেট পাইপ কি, আউটলেট পাইপ কি, সার্ভিস পাইপ কি, সাপ্লাই পাইপ কি, ভ্যান পাইপ কি, কেন ব্যবহার করা হয়, ফ্লুটিং পাইপ কি, কেন কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কি কি টুলস ব্যবহার করা হয়, কি ধরনের ফিটিংস ব্যবহার করা হয়, কি ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়, কি ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি ব্যবহার করা হয়, কি কি সাবধানতা ব্যবহার করতে হয়, এখানে এই বিষয়গুলি, এই ধরনের প্রশ্নগুলি সাধারণত এখান থেকে হতে পারে। আমার সাথে এই ক্লাসটা মনোযোগ সহকারে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আগামী এই ক্লাস সবাইকে আগামী ক্লাসে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে যেটা প্লাম্বিং সিস্টেম মেইনটেনেন্স, এবং সবাই সুস্থতা কামনা করে আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। এবং এই সকলের সুস্থতা রক্ষা করার জন্য মহান আল্লাহ সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই ক্লাস এখানেই শেষ করছি।